হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন, হাসিখুশি আছেন। আমি শম্ভু মুখার্জি অশরীরী চ্যানেলে আপনাদের সঙ্গে আজ সোমবার। দুমদাম করে কোনো ঘটনা যেমন বলে দেওয়া যায় না, তেমন তাতে আমাকে নিজেকে বেয়াকুব বলে যেতে হতে পারে। তাই ঘটনা আসতে হয়তো একটু সময় লাগে, আপনারা অনেকে হয়তো বিরক্ত হয়ে যান। কিন্তু ব্যাপারটা সেখানে নেই। ব্যাপারটা হচ্ছে আগে আমাকে বুঝতে হয়, জানতে হয়। এই ঘটনার মধ্যে কতটুকু কি আছে বুঝতে হয়, তারপরে আমাকে বলতে হয়। তো চলুন আমরা প্রথমে একটা কথা আমি বলে রাখি। দেখুন, আত্মহত্যা মহাপাপ, এ কথাটা আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি। আমাদের শাস্ত্র মতে আত্মহত্যা মহাপাপ বলে, তার আত্মার সদ্গতি হয় না। তা আজকে এই আত্মহত্যা নিয়ে আমি দুটো ঘটনা আপনাদের আমি শোনাবো। জানি না আপনাদের কেমন লাগবে। ঘটনা দুটো আমার কাছে এসছে, আমি আপনাদের শুনিয়ে দিই। তো প্রথম ঘটনাটা আমাকে পাঠিয়েছে দেবজিৎ। সম্ভবত দেবজিৎ রায়। দেবজিতের বাড়ি হচ্ছে উত্তর কলকাতার জোড়াবাগান অঞ্চল। তো দেবজিৎ আমাকে বলছে যে দেবজিতের যে বাবার বাড়ি আর মামা বাড়ি দুটো একদম গায়ে গায়ে, পাশাপাশি একদম। তো বলছিল আমার বেশিরভাগ সময় সেই জন্য কেটে গেছে এই মামা বাড়িতে। বেশিরভাগ সময় আমার মামা বাড়িতেই কাটতো। ঘটনাটা আজ থেকে 31 বছর আগে, অর্থাৎ খুব সম্ভবত 1993 সালের ঘটনা। তো পাশাপাশি বাপের বাড়ি শ্বশুর বাড়ি পাশাপাশি হওয়ার সুবাদে দেবজিতের মা প্রায় মানে বাপের বাড়িতেই থাকতেন, এবং দেবজিতেরও অনেক সময় এই বাড়িতেই কেটেছে। তো দেবজিৎ বলছে যে ঘটনাটা আমি তো নিজে দেখিনি, ঘটনাটা আমার মায়ের মুখের থেকে শোনা। কারণ ঘটনাটা যখন ঘটে 1993 সালে, 1993তে যখন ঘটনাটা ঘটে, তখন আমার বয়স 1 বছর মাত্র। তাই দেবজিৎ ঘটনাটা তার মায়ের মুখে থেকে শুনেছিল বড় হয়ে। ঘটনাটা ছিল ওই 1993 সালে দেবজিৎ যখন নাকি খুব 1 বছরের শিশু, সে ছেলে হোক মেয়ে হোক, আমরা বলি শিশু, 1 বছরের শিশু, 1 বছরের শিশু। তো দেবজিতের মা দেবজিৎকে নিয়ে ওর মামা বাড়িতে ওর মাসির সাথে একসাথে রাত্রিবেলাতে শুয়েছেন। এই মাসিকে আমি একটু আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। এই মাসির নাম হচ্ছে ফু মাসি, মানে ধরুন শর্টে নাম, যেমন ফুল মাসি, ফুলদা, আমরা বলি ফু মাসি, ফুদা। তা এইরকম টাইপের আর কি নাম, ফু মাসি, ফয় চন্দ্রবিন্দু রস্যু, ফু মাসি। সবাই ডাকতো ওই নামে, ফু মাসি। তো এই ফু মাসি, দেবজিতের মা আর দেবজিৎ তখন 1 বছরের শিশু, এরা শুয়ে আছেন ঘরের মধ্যে। তো ঘরের মধ্যে শুয়ে, তো এই ফুমাসির একটা ট্র্যাজেডি আছে। আগে ট্র্যাজেডিটা বলে নিই। এই ফুমাসি আর দেবজিতের মা দুজনে কিন্তু প্রায় সমবয়স্ক, একই সমান বয়স। এই ফুমাসির যিনি মা, অর্থাৎ দেবজিতের মায়ের কাকিমা যিনি ছিলেন, তিনি মানসিক রোগী ছিলেন, মানসিক অবসাদগ্রস্ত। বুঝতে পেরেছেন? ফলে এই ফুমাসির বাবা যিনি, অর্থাৎ দেবজিতের মায়ের যিনি কাকা, তিনি এই স্ত্রীকে ডিভোর্স দেন এবং অন্যত্র বিয়ে করেন। তাদেরও একটা মেয়ে হয়, এবং তিনি সেই মেয়ে নিয়ে, বউ নিয়ে থাকতেন। এবার ফুমাসি একা পড়ে গেল, সে তো সৎ মেয়ে, হয়তো তিনি অন্যত্র থাকতেন তার বউ মেয়ে নিয়ে। তো দেবজিতের মার বিয়ে হয়ে যাওয়ার পর এই ফুমাসি কিন্তু একদম একা হয়ে গেছিল। তাই দেবজিতের মা কিন্তু ঘন ঘন আসতেন, পাশাপাশি বাড়ি দুটো, প্রায় সময় এখানে বাপের বাড়িতে থাকতেন বা যাতায়াত ছিল। তো একদিন ওই রকম, তা ফুমাসির আমি ডেসক্রিপশনটা আপনাদের দিয়ে দিলাম, আপনারা বুঝতে পারলেন কে ফুমাসি। ঠিক আছে? তো ওই ফুমাসি দেবজিৎকে বুকে জড়িয়ে ধরে শুয়ে আছে, পাশে দেবজিতের মা শুয়ে আছে। তো ফুমাসি দেবজিতের মাকে বলছেন যে, জানিস দিদি, আমার না রাতের বেলায় এখানে ঠিক ঘুম আসে না। তখন বলছি কেন? তা বলছে, না রে, আমার না কেমন লাগে, ভয় লাগে। তা বলছে যে
কেন ভয় লাগে? ভয় কিসের? বলে জানিস, পাশের বাড়ির এই যে ছাদের যে কার্নিশটা আছে, ওখান থেকে একটা কালো বিড়াল রোজ যাতায়াত করে। মাঝে মধ্যে আমার জানলার সামনে বসে আমার দিকে তাকিয়ে খুব বিচ্ছিরি রকম কাঁদে। আমার না খুব ভয় করে দিদি। আর তুই তো চলে গেছিস, এখন তো আমি একা এই ঘরে শুই। তো তখন দেবজিতের মা বলেছে, কেন, তো জেঠিমাকে ডেকে নিবি। জেঠিমাকে, জেঠিমা হচ্ছে দেবজিতের দিদিমা, মানে দেবজিতের মায়ের মার কথা বলছে, যে তুই আমার মাকে ডেকে নিবি, তো জেঠিমাকে ডেকে নিবি, তুই একা শুস কেন। তো যাই হোক, এই কথা বলতে বলতে মা লক্ষ্য করছে যে ফুমাসি ওই 1 বছরের শিশু দেবজিৎকে যেন কেমন একটু অস্বাভাবিকভাবে জড়িয়ে ধরেছে। তো মার মনে না একটু খটকা লেগেছে। আগেকার দিনে মানুষ তো একটু খটকা লেগেছে। তো এইবারে রাতের বেলায় হট করে ওই ফুমাসি বলছে, দিদি দিদি এই দেখ তোর ছেলে কি করে দিল। মানে ফুমাসির জামা কাপড় ভিজিয়ে দিয়েছে, হিসু করে দিয়েছে। তো কি করা যাবে, বললো দেখ ও তো বাচ্চা, ও তো আর বলতে পারে না কিছু, কি করবি, জামা কাপড়টা ছেড়ে নে, তাহলে তো শুতে পারবি না, আমি ঘরের আলোটা জ্বেলে দিই। যেই আলো জ্বালাতে গেছে তখন ফুমাসি বলছে, না 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 না, আলো জ্বালাতে আপত্তি করছে। তখন দেবজিতের মায়ের মনে না আরো খটকা লেগেছে। দেবজিতের মা দেখছে যে ওই তার ওই খুঁড়তো বোন ওই ফুমাসি অন্ধকারের মধ্যে সে জামা কাপড় চেঞ্জ করছে। এইটা দেখে উনি ঘরের আলোটা জ্বালিয়েছেন। আর যাহা তো কালো জ্বালিয়েছেন, ওই ফুমাসি না জামা কাপড় ছাড়তে ছাড়তে যেন এরকম একটা লাফ দিয়ে উঠলো, যেন শিউরে উঠলো। আর দেবজিতের মা দেখলেন কিছু একটা যেন ওর শরীরের ভিতর থেকে বেরিয়ে জানলা দিয়ে বেরিয়ে গেল। বুঝতে পারলেন? তো এটা দেখে তো দেবজিতের মা খানিকটা অবাক হয়ে গেছেন। যাই হোক, ফুমাসি ড্রেস ট্রেস পরে তো আবার পাল্টে আবার তো শুয়েছে দেবজিৎকে নিয়ে। ঘুম আসছে না, দেবজিতের মারও ঘুম আসছে না, ফুমাসিরও ঘুম আসছে না। আর কখন ভোরের দিকে হয়তো দেবজিতের মার একটু চোখ লেগে গেছে, তন্দা লেগে গেছে। এবার নিজের বাচ্চা তো 1 বছরের, উনি দেখছেন হট করে যেই নাকি চোখটা মেরেছেন, দেখছেন পাশে বাচ্চা নেই। তখন কাক ভোর। এবার বাচ্চা নেই, বাচ্চা নেই কোথায়, সে মাসিও নেই, ওনার সেই বোনও নেই, খুঁড়তো বোন। কোথায় গেল কোথায় গেল, এই ঘর সে ঘর খুঁজে উনি ছাদে উঠে গেল। তো ছাদে উঠে গিয়ে উনি দেখতে পাচ্ছেন যে ওই ফুমাসি দেবজিৎকে নিয়ে কোলে নিয়ে ছাদের এ প্রান্ত থেকে ও প্রান্ত হেঁটে বেড়াচ্ছে আর গুনগুন করে গান গাইছে, গুনগুন করে গান গাইছে। তো উনি তখন যে বলেছেন যে, হ্যাঁ রে, তুই এই কাক ভোরে এই শিশির ফিশির লেগে যাবে, এই বাচ্চাকে নিয়ে তুই উপরে এসছিস। বলে না দিদি, ঘুম আসছিল না, তাই ওকে নিয়ে ছাদে একটু ঘুরে বেড়াচ্ছি। বলে নাম নাম নাম, ছাদ থেকে নাম। নামিয়ে নিয়ে এসছেন। কারণ ছেলে তো ঠান্ডা ঠান্ডা লেগে যেতে পারে ভাই, সকালবেলা কুয়াশা টুয়াশা পড়ে, শিশির পড়ে। তো যাই হোক, নিচে নেমে আসার পরে বলছে, দেবজিৎ বলছে, আমার মা লক্ষ্য করতে লাগলেন যে এই ফুমাসির ব্যবহারে অনেক পরিবর্তন চলে আসছে। মানে সেই দিন থেকেই, মানে দেবজিৎ বলছে যে আমার একে বলছে, আমার মাকে বলছে, তুই এখানে পড়ে আছিস কেন, তুই তো পাশেই তো তোর শ্বশুর বাড়ি, তুই শ্বশুর বাড়ি চলে যা, তুই তোর ছেলেকে নিয়ে চলে যা, ঠিক এই টাইপের কথাবার্তা। বুঝতে পেরেছেন? যেন একটা অস্বাভাবিক পরিবর্তন ঘটে গেছে হঠাৎই সেই দিন থেকেই। তো দেবজিৎ বলছে, আমার মা আমাকে নিয়ে নাকি আমার বাবার বাড়িতে চলে আসে। এইবারে তার পরের দিন ছিল বিপত্তারিণী পুজো, এবং দিনটা মনে হয় শনিবার ছিল। বুঝতে পেরেছেন? 1993 সাল, বিপত্তারিণী পুজো, এবং দিনটা শনিবার ছিল। বলছে যে রাতের বেলায়, বলে দাদু দিদা সমস্ত সব তো বসে আছে, মা বসে আছে। ফুমাসি করেছে কি, একটা ওই আপনার কি বলবো, ওনার পছন্দের একটা চুড়িদার, যে চুড়িদারটা ওনার খুব প্রিয় ছিল, সেই চুড়িদারটা পরে সবাই বসে টিভি দেখছে, ওই ফুমাসিও বসে বসে টিভি দেখছে। তো ওই সময় এই যে আমাদের সঙ্গীত শিল্পী ওই মুকেশ ছিল না, মুকেশ খুব ভালো নাম করা গায়ক ছিলেন, ওনার একটা কি গান, কি দস্তানো পে চলিয়ায় তু, মানে গানটা আমার ঠিক মনে নেই। যাই হোক, ওই গানটা হচ্ছে, তখন সবাই দেখছে যে ফুমাসি ঝরঝর করে কাঁদছে ওখানে বসে।
সবাই না অবাক, হাসাহাসি শুরু করেছে, বলে এ কি, তোর কান্নার কি হলো গান শুনে, তুই কাঁদছিস কেন, তুই কাঁদছিস কেন? তো সবাই যখন এই নিয়ে আলোচনা করছে, বলে কি রে, ও তো কান্নাকাটি শুরু করলো কেন? এইবারে সবাই যখন এই নিয়ে হাসাহাসি করছে, এ করছে, সবার অলক্ষ্যে ওই ফুমাসি করেছে কি, একা একা ওই ঘর থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে ছাদের যে চিলেকোঠা আছে ওইখানে ঠাকুর ঘর আছে, ওই ঠাকুর ঘর থেকে 5 লিটার কেরোসিন তেল ওখানে রাখা ছিল, ওই পুরো তেলটা নিজের গায়ে ঢেলেছে, কেরোসিন তেলটা ঢেলে। এবার যদি চিন্তা করছে যে কেউ যদি আমাকে ছাদের পরে যদি খুঁজতে আসে, কারণ আমি তো ওই টিভির ওখান থেকে উঠে চলে এসেছি, ও করেছে কি, ছাদের ওই ফুমাসি ছাদের কোণে একটা অন্ধকারে পাঁচিলের ধারে চলে গেছে, ছাদের 4-5টা পাঁচিল দিয়ে ঘেরা, ওই পাঁচিলের এক কোণে গিয়ে ওখানে দেশলাই মেরে দিয়েছে। দেশলাইটা মেরেছে, দাউ দাউ করে আগুন জ্বলেছে। এবার ওই উপর থেকে লাফ দিয়েছে ওই জ্বলন্ত অবস্থায়। এবার ওই লাফটা দেওয়ার সাথে সাথে তো বিকট আওয়াজ হয়েছে, মানে কয়েক মিনিটের মধ্যেই ঘটনাটাও ঘটিয়েছে ওই ফুমাসি। তো এইবারে যখন এই ঘটনাটা মানে বিকট জোরে এরকম আওয়াজ হয়েছে, সবাই রে করে পড়েছে, কিরে 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 কি হলো, কোথায় এরকম জোরে এরকম ইয়ে পড়লো, কি একটা পড়লো, যে দেখছে এরা যে একটা মেয়ে দাউ দাউ করে জ্বলছে। তখনও কারোর মনে নেই যে এটা ফুমাসি, যেটা ফুমাসি জ্বলছে, কারণ কিন্তু খেয়াল নেই যে বাড়ির মেয়েটা জ্বলছে। তো যাই হোক, তাকে তো জল ফল ঢেলে কোনো রকম তো সে আগুন নিভিয়ে দেওয়া হলো। আগুন নেভানোর পরে সবাই বুঝতে পারলো যে এটা এই বাড়িরই মেয়ে ফুমাসি, সে গায়ে আগুন দিয়েছে। বলছে যে যখন গাড়িতে তোলা হয়, বলছে যে মাথার ঘিলু নাকি বেরিয়ে গেছিল, ওই ডিমের কুসুমের মতো ঘিলু বেরিয়ে গেছিল মাথা, মানে এত বার্ন হয়ে গেছে। হাসপাতালে নিয়ে গেছে, হাসপাতালে বলেছে যে মারা গেছে। ঠিক আছে, তো এবার মারা যাওয়ার পরে আমি আগেই আপনাদের ঘটনাটা বলার আগেই শুরু করেছি যে আত্মার সদ্গতি হয় না। হ্যাঁ, এবং বহুদিন মানে হাহাকার করে এরা ঘুরে বেড়ায় এবং খুব প্রতিহিংসা পরায়ণ হয়। ঠিক আছে, তো এই ঘটনা ঘটলো, এবং অপমৃত্যুতে তো দেখুন ওই 3 দিনে কাজ হয়ে যায়। তো যাই হোক, সব কিছু হয়েছে, কিন্তু এরপরে ঝঞ্ঝাট দেখা দিয়েছে। ঝঞ্ঝাট দেখা দিয়েছে মানে ওই মামা বাড়িতে দাদু দিদা খাটে নাকি শুয়েছিলেন। তো দাদু দিদা জানলাটা খোলা, গরমকাল, তো বলছে যে হঠাৎই ঘরের মধ্যে মানে দমকা একটা মানে আগুনের গোলার মতো বাতাস যেন ঘরে ঢুকে গেল। আর দাদু আর দিদা ক্রমশ ঘামছেন ওই গরমে, পাখা চলছে তাও ঘামছে, অস্বস্তি ফিল করছে, ঘুম আসছে না। দাদু দিদাকে কিছু বলছে না, দিদাও দাদুকে কিছু বলছে না, মানে চুপচাপ ওইরকম শুয়ে আছে আড়ষ্টের মতো। মনে হচ্ছে দাদু আর দিদা যে বর্ণনাটা দিয়েছেন, মনে হচ্ছে জ্বলন্ত ইটভাটার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এইরকম ওনাদের ফিলিংস হচ্ছে যে এত গরম। পরদিন সকালবেলায় দিদা দাদুকে বলেছেন যে তুমি কালকে রাত্রে কিছু বুঝতে পেরেছো? তখন দাদু বলছে যে হ্যাঁ, বুঝেছি। তো এটা তো গেল। বললো এইবারে আমার বাবার বাড়িতে শুরু হলো গেল ঝামেলা। বললো মা আমাকে নিয়ে, বলে আমি বাবা মা 3জন নাকি খাটে শুয়েছিলাম, তখন তো আমি ছোট শিশু 1 বছরের। বলছে হঠাৎই ঘরের মধ্যে কেউ মনে হচ্ছে মল পরে, পায়ে যেমন মেয়েরা মল পরে না রূপর, ওরকম মল পরে কেউ হাঁটছে, ছমছম ছমছম আওয়াজ হচ্ছে। এবং ওই ফুমাসি কিন্তু পায়ে মল পরত, আরও হাঁটলে ওই আওয়াজ হতো। এবার ছমছম ছমছম করে আওয়াজ হচ্ছে, এবং দেবজিতের মা বলছে যে সেই যে আওয়াজটা, তাতে ওই বাচ্চা ছেলে তো ওই আওয়াজে জেগে জেগে উঠছিল, কেঁপে কেঁপে উঠছিল দেবজিৎ। তো কি করা যায়, এটা পরপর চলতেই থাকছে। তারপর একদিন ওরকম শুয়েছে, আবার ওই রকম আওয়াজ। তখন দেবজিতের যে মানে বাবা, তিনি করেছেন কি, তার মাকে মানে দেবজিতের ঠাকুমা আর দেবজিতের পিসিকে ডেকেছেন এই ঘরে, পাশের ঘর থেকে, যে বলে তোমরা একটু এই ঘরে আসো তো। এই ঘরে যখন এসছে, তখন ঠাকুমার পিসি দেবজিতের বাবার দিকে তাকিয়ে বুঝতে পারছে যে দেবজিতের মা দেবজিতের বাবা খুব ঘাবড়ে গেছে, কোনো একটা ব্যাপারে ঘাবড়ে আছে, এটা কিন্তু ওনারা বুঝতে পেরেছেন। তো দেবজিতের ঠাকুমা জিজ্ঞেস করছেন যে কি হয়েছে। হঠাৎই পিসি কিন্তু ওই মল পরে চলে যাওয়ার আওয়াজটা পেয়েছেন। মনে হচ্ছে পিসির পাশ থেকে কেউ ওই মল পায়ে দিয়ে হেঁটে ছমছম ছমছম করে বেরিয়ে গেল। এবার জিনিসটা তো পিসিও বুঝতে পেরেছেন।
যেই ঘটনা হচ্ছে, এরপরে এনারা আর একটা জিনিস চিন্তা করলেন যে কেউ বদমাইশি করার জন্য বাইরে থেকে এরকম আওয়াজ করছে না তো, ভয় দেখানোর জন্য ওনারা করলেন কি, একটা ব্ল্যাঙ্ক ক্যাসেট দিয়ে ওটাকে রেকর্ড করবার চেষ্টা করলেন। ঠিক আছে, ক্যাসেট চালিয়ে এরকম করে রেখে দিয়েছেন যাতে টেপ রেকর্ডারে ওই আওয়াজটা, সাউন্ডটা ক্যাচ করে কিনা। বললে বিশ্বাস করবেন না, পরদিন ক্যাসেটটা চালিয়ে দেখছেন দুনিয়ার সব আওয়াজ উঠছে, খালি ঘুঙুরের আওয়াজটা নেই। অথচ ঘুঙুরের আওয়াজ কিন্তু হয়েছে, মানে এই মলের আওয়াজ, নুপুরের মল পরে পায়ে হাঁটলে যেমন ছমছম আওয়াজ হয়, সেটা কিন্তু ওঠেনি, আওয়াজটা আসেনি। বাকি সব আওয়াজ উঠেছে, বাইরে কোনো খুট খাট হ্যানা আওয়াজ টাওয়াজ সব ক্যাচ করেছে, ওটা ক্যাচ করেনি। তো তখন এনারা একটা সিদ্ধান্ত নিলেন যে কিছু তো একটা করার দরকার। তো বলে কি করা যায়? তখন ওখানে একজন মহিলা ছিল, এক মহিলার সন্ধান পেয়ে এই দেবজিতের বাবা মা তার কাছে যান যে এইরকম এরকম হচ্ছে, কি ব্যাপার, এরকম সব ঘটনা তাকে খুলে বলেছেন। তো তিনি বলেছেন যে ও বাড়ির মায়া ছাড়তে পারেনি, তবে একটা কথা বলছি, দেবজিতের মায়ের দিকে তাকিয়ে বলছেন যে এরপরে কিন্তু এ কিন্তু তোর ক্ষতি করবে এবং তোর ছেলের ক্ষতি করবে, পরিষ্কার। ওই যে টোটকা জানেন বা গুণিন ওই ভদ্রমহিলা পরিষ্কার বলে দিলেন এরপরে কিন্তু ও তোর ছেলের ক্ষতি করবে এবং তোরও ক্ষতি করে দেবে। এবার তো খুব পড়েছে, চিন্তায় পড়েছে যে কি করা যায়। বলে ওই বাড়ি, দুটো বাড়ি বাঁধতে হবে, মানে বন্ধন দিতে হবে বাড়ি দুটোকে। মা বাড়ি আর ইয়ের বাড়ি তো পাশাপাশি, দেবজিতের বাপের বাড়ি আর বাবার বাড়ি আর মা বাড়ি পাশাপাশি, বলে দুটো বাড়িকে বন্ধন দিতে হবে একসাথে। আর একটা টোটকা করতে হবে, সেই টোটকাটা বললো দেবজিতের মাকে রেখে আসতে হবে 3 মাথার মোড়ে, কাঁচা জামা কাপড় পরে যেতে হবে টোটকাটা। তা ঠিক আছে, টোটকাটা পরে হবে, আগে আমি বাড়ি দুটোকে বেঁধে দিই। তা যে সেই মতো হোমযজ্ঞ করে সেই বাড়ি তো বেঁধে দিলেন ওই ভদ্রমহিলা। তো বাড়ি বেঁধে দিয়েছেন, সব ঠিক আছে। তখন ওই ঘুঙুরের আওয়াজ টাওয়াজ কিন্তু আর হচ্ছে না, ওই মলের আওয়াজ টাওয়াজ কিছু পাচ্ছেন না, বা দাদুর বাড়িতে দাদু দিদা কোনো মানে আনকেনি ফিলিং হচ্ছে না যে গরম হাওয়া জানলা দিয়ে ঢুকলো বা কিছু, এরকম ধরনের কিছু পাচ্ছেন না। ওই দেবজিৎদের বাড়ির পাশে একটা বাড়ি আছে, ওই ভদ্রমহিলার নাম হচ্ছে ছায়া। সেও ওই ফুমাসির বন্ধু ছিল এবং দেবজিতের মারও বন্ধু, ওর নাম ছায়া ওই ভদ্রমহিলা। আর ফুমাসির সঙ্গে প্রচণ্ড বন্ধুত্ব ছিল। হঠাৎ ওই ছায়া দেবী ঘুমোচ্ছেন, হঠাৎ রাত্রিবেলায় নাম ধরে ডাকছে, এই ছায়া, এই ছায়া, এই ছায়া। এবার ওই ঘুমন্ত অবস্থায় ওই চোখ মেলে তাকিয়ে দেখছেন যে কালো অঙ্গার, একদম পোড়া, একদম বিভৎস, যেমন পুড়ে গেছিল তখন যেমন দেখতে ছিল, ঠিক সেই রকম ওর মাথার সামনে দাঁড়িয়ে আছে ফুমাসি, এবং দাঁড়িয়ে বলছে, এই ছায়া, ওরা ওই বাড়িতে কি করে রেখেছে, ওই বাড়িতে আমি তো ঢুকতে পারছি না, ওই বাড়িতে ওরা কি করে রেখেছে আমি ঢুকতে পারছি না বাড়িতে। এবং এই ঘটনা দেখার পর ওই ছায়া মাসি 1 মাস জ্বরে ভুগেছিল, 1 মান্থ অসুস্থ পড়েছিল, সে জ্বরই নামছে না, 1 মাস জ্বরে পড়েছিল। যাই হোক, এই ঘটনা তো হলো, ছায়াদেবী আস্তে আস্তে সুস্থ হলো। এইবারে আমি বলি ওই টোটকাটা করতে হবে। তো ওই ভদ্রমহিলা কোনো একটা দিনক্ষণ দেখে বলেছে এই দিনে এই সময় রাত্রে এই টাইমে গিয়ে ওই টোটকাটা করতে হবে, এবং স্বামী স্ত্রী দুজনেই যাবেন, দুজনেই কাঁচা জামা কাপড় থাকবে, আপনি পিছনে দাঁড়িয়ে থাকবেন দাদা, আর উনি এই 3 মাথার মোড়ে এই জিনিসগুলো করে চলে আসবেন, তার আর কিছু হবে না। তো এইবারে বলছে যে বাবা জামা কাপড় পরে, কাঁচা জামা কাপড় পরে মা বাড়িতে গেছে, পাশেই তো মা বাড়ি, মা বাড়িতে পাশে দাদুর সাথে খাটে বসে গল্প করছে, আর মা বাড়িতে নিজেদের বাড়িতে রেডি হচ্ছে কাঁচা শাড়ি কাপড় পরে, যে ওই টোটকাটা করতে বেরোবে 3 মাথার মোড়ে, সামনেই 3 মাথার মোড়। তো বলছে বাবা বসে আছে, হঠাৎ পাখাটা চলছে উপরে, গরমকাল, হঠাৎ পাখার থেকে না কেমন একটা, মানে কি বলবো, কফের টুকরো, মানে নাকের সিগনি বলুন বা থুতু বলুন, এই জাতীয় কোনো একটা জিনিস দেবজিতের বাবার প্যান্টের পরে এসে পড়লো। এবার দেবজিতের বাবা পাখার দিকে তাকিয়েছেন, তাকিয়ে বলছেন এই কি, এটা কি পড়লো একটা গায়ে। এবার উনি প্যান্টটাকে ওই জল দিয়ে ধুতে গেছেন, তারপর তো ভাবলেন যে না, এ তো জল দিয়ে ধোয়া যাবে না, কাঁচা জামা কাপড় পরে যেতে হবে, এ তো কি যেন কি আঠা আঠা মতো কি একটা পড়লো এটা গায়ের পরে।
এই প্যান্ট পরে তো যাওয়া যাবে না, এই প্যান্ট জামা। উনি আবার নিজের বাড়িতে ঢুকেছেন। ঢুকে গিয়ে দেখছেন যে ওনার স্ত্রী অর্থাৎ দেবজিতের মা, তিনি কাঁচা জামা কাপড় পরেছিলেন, সেই শাড়িটাকে ধুচ্ছেন উনি, মানে কলের জলে এরম 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 করে কষলে কষলে ধুচ্ছেন। তা বলছি কী হয়েছে? বলে আর বলো না, আমি এই কাঁচা কাপড়টা পরলাম, আর ওই ফ্যানের উপর থেকে কি একটা জিনিস পড়লো, থুতুর মতো না কি ঠিক বুঝলাম না, তো এই কাপড় পরে তো যাওয়া যাবে না। দেখুন, একই সময়ে দুই বাড়িতে একই রকম ঘটনা ঘটলো। মামা বাড়িতে যা হলো, দেবজিতের বাবার সাথে দেবজিতের মার সাথে তাদের বাড়িতে তাই হলো, তার নিজের বাড়িতেও তাই হলো। একই সময়ে দু জায়গায় একই রকম ঘটনা ঘটলো, মানে যেতে দেবে না ওই টোটকা করতে। তো যাই হোক, ওনারা জামা কাপড় আবার পাল্টে, ওনাদের তো একটা জেদ আছে যেটা করতেই হবে, যেরকম উনি বলে দিয়েছিলেন, এবং ওনারা গেছিলেন ওই টোটকাটা করে এসছিলেন। তা করার পরে তারপরে তো ওই টোটকা করার পরেও ওই বাড়িটা, দেবজিৎ বলছে, আমি যখন একটু বড় হয়েছি, বলো বাড়িটা একটু ছমছমে ছিল, জানেন তো, কিরকম একটা গা ছমছম করতো। এর পরবর্তী সময় গয়ায় পিণ্ড দিয়ে আসা হয়। তো পিণ্ড দিয়ে আসার পরে আজকে এত বছর কেটে গেছে, বললো এখন আর সেরকম কিছু অনুভূত হয় না, এখন মোটামুটি ঠিক আছে, আমরা এখন ওখানেই আছি, ওখানেই থাকি। তো আপনাকে আমি ঘটনাটা জানালাম। ঘটনাটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি সবাইকে শোনাতে পারেন, আমার নাম অনায়াসে নিতে পারেন, আমি কোথায় থাকি সেটাও বলতে পারেন। তো আমি আপনাদের জানালাম যে আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন নিশ্চয়ই। তো আর বাকিটা আমি যতটা পারি উত্তর দিই। হ্যাপি নিউ ইয়ারে সবাইকে, যারা যারা আমাকে জানিয়েছেন আমি সবাইকে জানিয়েছি। তো এই আত্মহত্যা করা, এই যে এটা, এ কিন্তু মুক্তি পায় না। আসলে আমি যেটা পড়েছি সেটা হচ্ছে যে আয়ুটা কিন্তু ওইটুকু ছিল না। এর আয়ু যে টাইমে, যত বয়স ওনার 31 বছরে বা 30 বছরই কাজটা করেছে, তাহলে এনার আয়ু কিন্তু আরো বেশি ছিল। এবার ব্যাপারটা হচ্ছে ইনি নিজে কেসটা ঘটিয়েছেন, ফলে ওনার যত বছর আয়ু ছিল তত বছর কিন্তু এই নরকে কাটাতে হবে এবং আত্মার মুক্তি হবে না। গয়ায় পিণ্ডদান করলে সাময়িক কিছু রেমেডি হতে পারে, আমি জানি না, বলতে পারবো না, আমি শাস্ত্রজ্ঞ পণ্ডিত নই। তো যাই হোক, এই ঘটনাটা ছিল, আমি আপনি জানালাম। পরেরটাও সুইসাইডাল কেস, পরের ঘটনাটা আমি যাচ্ছি। রিমা মজুমদার। তো রিমা বলছে আমি তখন ক্লাস 5-এ পড়ি। বলো ও বোধ হয় 94-তে, বলো 93-94-তে আমার জন্ম হয়েছিল, আমি ক্লাস 5-এ পড়ি। বলো আমরা তখন ভিআইপি বাজারে থাকতাম। হ্যাঁ, ভিআইপি বাজারের সামনে আমরা ভাড়া থাকতাম। তো বলছে আমার স্কুল ছিল কিন্তু বন্ডেল গেট, ওই বালিগঞ্জ প্লেসের ওইখানের ভিতরে স্কুলটা ছিল। তো বলছে যে দিনটা ছিল বোধ হয় 2004 সালের 10ই সেপ্টেম্বর, যদি আমি ভুল না বলে থাকি। 2004 সালের 10ই ডিসেম্বর। বললো আমি এর আগে দাদুর ঘটনায়, বজবজে ওই যে ফায়ারে উনি কাজ করতেন, ওর কাছে 3টে ঘটনা আছে, ও দাদুরটা পরে বলবে। তো 3টে ঘটনার মধ্যে আগে একটা বলেছে, এই রিসেন্ট একটা ও আমাকে পাঠিয়েছে, আমি সেটা আপনাদের শোনাচ্ছি। সেটা ঘটনাটা মেজমাসিকে নিয়ে। তো ঘটনা হলো, আমি ওর থেকে কথায় কথায় বুঝতে পারলাম যে ওর মায়েরা 4 বোন। বড় মাসি যে, ওই যার নাম সেই, ওই তো বুচির বাবার ঘর, ওই বলছি ওর ডাকনাম বুচি। তো ওনার বিয়ে হয়ে গেছে অনেক বছর আগে। এবং রিমা আমাকে বলছে যে আমার বড় মাসির বড় ছেলে আমার থেকে 7 বছরের বড়, আর ছোট ছেলে আমার থেকে 2 বছরের বড়। বলে তারপরে মেজ মাসি, তারপরে সেজ বোধহয়ের মা, এই রিমার মা, আর ছোট মাসি যে তারও বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়নি ওই 31 বছর বয়সী ওই মেজ মাসির, কিন্তু তখনও বিয়ে হয়নি। কেন হয়নি আমি কিন্তু জানি না, আমি জানতেও চাইনি রিমার কাছে কেন উনি বিয়ে করেননি। তো তখন রিমা আমাকে বলছে যে আমি বোধহয় দাদুর ঘটনা বলার সময় একবার মেজমাসির কথা উল্লেখ করেছিলাম, যে মা মেজমাসিকে বলছে যে তুই কাজে বেরোনোর আগে তুই বাবার একটা কাঁথা বের করে রেখে যা। হ্যাঁ ঠিক, রিমা বলেছিল একবার মেজমাসির কথা। তো ব্যাপারটা হয়েছে এই 9ই ডিসেম্বর রাত্রিবেলাতে, দেখুন, খুব ছোটোখাটো ব্যাপার নিয়ে না, মানে সেই বলে না তিলকে তাল করা, সেই তিল থেকে তাল হয়ে যায়, জানেন। ঘটনা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। 9ই ডিসেম্বর রাত্রে
সামান্য তালের বড়া, ও দিদা বোধহয়, রিমার দিদা বোধহয় তালের বড়া ভাজছিলেন বা তালের বড়া তৈরি করছিলেন, সেই একটা তালের বড়া খাওয়া নিয়ে কোনো একটা কিছু বচসা বেঁধে যায়। এবং রিমার মা বোধহয়, রিমার দিদা বোধহয় কিছু একটা বলেছিলেন মেয়েকে, মেজো মেয়েকে। আর মেজো মেয়ের উগ্রচন্ডা মেজাজ, জিনিসটা নিতে পারেনি। সে করেছে কি, সকালবেলায় 10ই ডিসেম্বর সে গলায় ফাঁস লাগিয়ে, মানে বাড়ি থেকে হ্যাঙ্গিং হয়ে গেছে, বাড়ির মধ্যে ঝুলে পড়েছে। এবার রিমা বলছে 10 তারিখে আমি স্কুলে গেছি, স্কুল থেকে আমার ওই দাদুর বাড়িতে ওখানে যাওয়ার কথা, অন্য কারণে। বললো দাদুর বাড়িতে সেদিনকে আমার যাওয়ার কথা ছিল। তো বলে আমি স্কুল ছেড়ে আমি দাদুর বাড়ির দিকে যখন যাচ্ছি, তখন দেখছি ওখানে গিজগিজ করছে লোক। হ্যাঁ, দাদুর বাড়ির সামনে জটলা দেখে, তার মধ্যে আমি বড় মাসিকে দেখতে পাচ্ছি, আমার মাস্তুতো দিদিদের দেখতে পাচ্ছি, মাস্তুতো দাদা। তারপরে দেখছি আমার মা একটা বাড়ির বারান্দায় বসে কাঁদছে। বলে আমার পিঠে তো স্কুল ব্যাগ নিয়ে, আমি মাকে যেয়ে জিজ্ঞেস করছি, ও মা কি হয়েছে, কি হয়েছে এখানে বাড়িতে? তখন মা বলছে রিমাকে, রিমার মা রিমাকে বলছেন যে তোর মেজো মাসি এরকম গলায় দড়ি দিয়েছে, হ্যাং হয়েছে। তো বলছে বেঁচে আছে তো মাসি? বলছে না, মারা গেছে। বলছি ওই যে অনেকে বলছিল যে বেঁচে থাকতে পারে, বেঁচে থাকতে পারে, না না মারা গেছে। যাই হোক, পুলিশ কেস হয়েছে। আর পুলিশ কেস তো হবেই ভাই, এটা ইয়ের থেকে। তারপর পোস্টমর্টম, তো পোস্টমর্টম হওয়ার পর তো যা হয়, বডি যখন হাতে পেয়েছে, তার সৎকার্যও করা হয়েছে, সব কিছুই করা হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে ওই বন্ডেল গেটে এরা তো, দাদুর একটা ঘর, দাদুর খালি একটাই ঘর ছিল, একটা বড় ঘর ছিল। হুম, আর বোধহয় একটু রান্নার জায়গা, বাথরুম পায়খানা এই ছিল। এখন ব্যাপারটা হচ্ছে যে কাজের দিন, 3 দিনে তো কাজ হয় অপমৃত্যু হলে। বলছে রিমা বলছে কাউকে বলা হয়নি, পাড়ায় কাউকেই বলা হয়নি, আর বললেও কেউ আসতো না। সবাইকে জানানো হয়েছে যে এই দিনে কাজটা করে দিচ্ছি, এবং তারা সবাই বলেছিল যে আপনারা কাজ করুন, মানে এই জিনিস তো নেওয়া যায় না, আমরা কেউ যাবও না, আপনারা কাজ করুন। তা বলছে কাউকে সেরকম বলা হয়নি, আমরাই কজন ছিলাম। আর মানে 10 তারিখে এটা হয়েছে, 13 তারিখে ওর কাজ হয়ে গেছে। আর 14 তারিখে ওই পুরোহিত মশাই বলেছিলেন যে একটা হোম করতে হবে, কিন্তু ঘরের মধ্যে একটা হোম করতে হবে, মানে একটা যজ্ঞ, এটা দরকার, কারণ অপঘাতে মৃত্যু তো। তো বলছে রাত্রির বেলাতে, বললে বিশ্বাস করবেন না কাকু, রিমা আমাকে বলছে যে বললে বিশ্বাস করবেন না, রাতের বেলায় বলল আমার বড় মাসি, আমার মা, ছোট মাসি, এরা সবাই মিলে, দাদু দিদার তো বয়স হয়েছে, তা বলছে সব ওই জিনিসপত্রগুলো সরাচ্ছে, জিনিসপত্রগুলো সরাচ্ছে। মানে দাদু তো চলে এসেছিলেন, দাদুকে বজবজে খবর দেওয়া হয়েছে, দাদু চলে এসেছিলেন, যে ঘর থেকে ওই আলনা টালনা যা আছে সব সরিয়ে না, কেন হোমের জন্য তো জায়গা করতে হবে। হুম, হোম হবে, তারপর শান্তির জল টল দেওয়া হয়, এইসব হয়, পুজো পাঠ হয়। তো বলছে যে আমার মা, আমার বড় মাসি, আমার ছোট মাসি সবাই মিলে ওই ঘর পরিষ্কার করতে শুরু করলো। বলে হঠাৎ যে আলমারিটায় আমার মেজো মাসির জামা কাপড় থাকতো, সেই আলমারিটা খুলে দিদা বলছেন ওর জামা কাপড় এখানে আমি রাখবো না। হ্যাঁ, ওর জামা কাপড় কাউকে দিতে চাইতো না, এটা ফ্যাক্ট। মানে ওই মেজো মাসিটা কি তার জামা কাপড় দেওয়া কাউকে পছন্দ করতো না। তা বলছে ওর জামা কাপড়গুলো সব গঙ্গার জলে ভাসিয়ে দেবো, এই বলছেন, আর হাউ হাউ করে কাঁদছেন। এবং 3 বোনই, তারা বাকি 3 বোন তারাও কাঁদছে হাউ হাউ করে। তা কাঁদতে কাঁদতে তো দাদু বলছে যে, রিমার দাদু বলছে এই নাও, অনেক কান্নাকাটি হয়েছে, কেঁদে আর কি হবে বলো, জামা কাপড় যদি গঙ্গায় ভাসিয়ে দিতে হয় ভাসিয়ে দাও, না আলমারিটা বন্ধ করো তো। এবার আলমারিটা বন্ধ করেছে যেই, হিমা বলছে আমি আলমারির পাশে বসেছিলাম কাকু, আপনি বললে বিশ্বাস করবেন না, আলমারিটা না ঝমঝম 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 করে কাঁপতে শুরু করলো। বলো আমার বাবা সেখানে বসা, আমার মা কাজ করছে, আমার মা, দাদু, দিদা সব, তারা হতবাক হয়ে গেছে, এবং আলমারির ভিতর থেকে দুম 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 করে আওয়াজ। বললো আমার বাবা, আমি ওখানে আলমারির পাশে বসেছিলাম, আমার হাতটা ধরে রিমা এদিকায় বলে এক হ্যাচকা টানে আমাকে বাবার কাছে টেনে নিয়েছে, এক হ্যাচকা টান দিয়ে।
আর এরকম দুম 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 ওইরকম আওয়াজ হচ্ছে। আর এরা তো হাউতাস করছে যে কি ব্যাপার এইরকম আওয়াজ হচ্ছে কেন, বলছে কাঁপুনি আপনি দেখেননি, আলমারি কাঁপা, আর ভিতর থেকে ওরকম আওয়াজ হচ্ছে, মানে কাউকে ঘরে দরজা বন্ধ করে আটকে রাখলে সে দরজা খুলে দেওয়ার জন্য যেমন বলে, এ সেই আওয়াজ, আলমারি পেটানোর আওয়াজ। বলছে আমার বাবা এক হাত ধরে হ্যাচকা টানে আলমারির পাশ থেকে আমাকে নিয়ে গেছে। বাবা বুঝতে পেরেছে যে জিনিসটা ভালো না। বললো তখন দাদু বলছে তোমরা এই কান্নাকাটি করো না তো, বলে এই আলমারিটাকে খুলেছে, যে ভিতর থেকে আওয়াজ আসছে কেন। আলমারিটা খুলেছে, খুলে বলছে না তো কিছুই নেই। তারপরে আবার আলমারিটা যখন দিয়ে দিল তখন আর কিচ্ছু নেই, কোনো আওয়াজ নেই, কোনো কাঁপুনি নেই, কিচ্ছু না। পরদিন যখন 14 তারিখে যখন নাকি ওই হোম করতে এসছেন পুরোহিত মশাই, তখন পুরোহিত মশাইকে সব বলেছে কালকে এইরকম এইরকম হয়েছে। তখন সেই পুরোহিত মশাই বলছেন যে দেখুন, মানে আপনারা ওনার জামা কাপড়টা ধরে ওইরকম কান্নাকাটি করেছেন, ঠিক আছে, আর এরা তো ধারে কাছে ঘুরে বেড়ায়, খুব নিচু স্তরে এরা থাকে, যারা আত্মহত্যা করে তারা বায়ুর খুব নিম্ন স্তরে থাকে এবং তারা মুক্তি হয় না। তা আপনাদের ওই কান্নাকাটি ইয়েতে তার স্পিরিটটা কিন্তু এখানে চলে এসেছিল, এবং ওই জামা কাপড় নিয়ে কান্নাকাটি করছেন, ও আলমারির সামনে এসে ওখানে দাঁড়িয়েছিল এবং ওকে শুদ্ধ আপনারা বন্ধ করে দিয়েছিলেন আলমারিটা যখন দিয়েছেন। ফলে ওই স্পিরিটও বেরোতে পারেনি, যার জন্যই ধাক্কার আওয়াজ আপনারা পেয়েছেন। পরবর্তী সময় আলমারি যখন খুলেছেন, আপনাদের বাড়ির কর্তা যিনি খুলেছেন, ও বেরিয়ে চলে গেছে, যার জন্য পরে আর আলমারি দেওয়ার পরে আপনারা কোনো আওয়াজ কিন্তু পাননি। তো রিমা আমাকে একটা কথা বলছে, কথাটা এই, বলছে যে কাকু এখন আমার বয়স 30 বছর, বলে আমার 6.5 বছরের একটা মেয়ে আছে কাকু। আমি তো ঘটনার দিনকে আমি ছিলাম যখন এই আলমারি পিটাচ্ছার আলমারিটা কাঁপছে। তো রিমা আমাকে বলছে কাকু আমি তো আজও ভুলিনি, এবং টিল মাই ডেথ, আমি আমার মৃত্যুর দিন পর্যন্ত এটা আমি ভুলতে পারবো না। এই আলমারির এই যে কাঁপুনি এবং আলমারির আওয়াজটা যে কি ভয়ঙ্কর, আপনি কি ঘটনা, বলছে টিল মাই ডেথ, আমি যতদিন আমি বাঁচবো আমি আমার এটা মনে থাকবে, আমি মানে কোনোদিন ভুলতে পারবো না, আমার আমৃত্যু মনে থাকবে। তার মানে মেয়েটি যেটা ওখানে বসে উপলব্ধি করেছে বা যেটা শুনেছে, তার মানে সে কতখানি ডেট ছিল যে তার মেজমাসি ওইখানে এসছিল। এমনি দেখুন যেটা প্ল্যানচেট করা হয় বা কিছু করা হয় না, তখন দেখবেন তার আত্মাকে স্মরণ করা হয়, সে কেমন করে খেত, কেমন করে হাসতো, কেমন করে চলতো, এগুলোকে চিন্তা করতে হয়, ঠিক আছে, চিন্তা করে তারপর তাকে আহ্বান করতে হয় যে তুমি এসো, আমরা তোকে ডাকছি, তুমি এসো, তুমি কোথায় আছো, তুমি আসো। হুম, তাদের আসতে খুব কষ্ট হয় কিন্তু তারা আসে। কিন্তু আমি বলি যারা সুইসাইডাল কেস, আমি মেট্রো রেলের ঘটনা বলেছি যে মেয়েটা চুলের মুঠি ধরে টান মেরেছিল, পিছন ঘুরে দেখে কেউ নেই, মানে স্প্লানেডে এই ঘটনাটা ঘটেছিল শিল্পী বলে একটি মেয়ের সাথে, দারুণ আঁকে ও ছবি আঁকে, তো ও শিল্পী একজন আর্টিস্ট। তো দেখুন, তো এই ধরনের ঘটনা কিন্তু সবসময় হয়ে যাচ্ছে। আমরা কখনো খবর রাখি, কখনো খবর রাখি না, কখনো জানি, কখনো জানি না। যখন কেউ আমাকে জানায় বা যখন আপনাকে কেউ জানায় তখনই আপনারা এটা জানতে পারেন। দেখুন, ভূত বলে কিছু আছে কিনা আমি জানি না, দুটো বাংলা বর্ণমালার দুটো ভয় দিগ্ভূত, ইটস মে বি মে নট বি, আমি জানি না কি আছে না আছে। তবে দেখুন, একটা জিনিস বুঝতে পারি যে ভগবান যখন আছে তখন একটা কিছু আছে, সেটা নেগেটিভ এনার্জি, তাকে আপনি ভূত বলুন যা বলুন, আছে, আমি বিশ্বাস করি। আমি একটা কথাও বলেছিলাম এখানে, দেখুন আমার একটা ভিডিও আছে পুরনো বাড়ির, যেখানে আমি রাত্রে বাসের হিসেব করে এসে, রাত তখন 1টা-1.5টা বেজে যেত, আমি খাবার খেয়ে ওইখানে আমি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমি ওই ব্রিটিশ আর জার্মানের ওই ওয়ারগুলো দেখতাম, ওই ওয়ার পিকচার দেখতে আমার প্রচণ্ড ভালো লাগতো। সেদিন আমি কি দেখেছিলাম দেখুন, একটা ভিডিও আছে, ঠিক আছে। আর আমার মেয়ের পরে যে হাবি হয়েছিল তাকে আমি তাড়িয়েছি, ঠিক আছে, সেটাও বলা আছে আমার ঘটনাতে। তো দেখুন, আমি তো ওঝা নই, আমি তান্ত্রিক নই, আমি সর্বজ্ঞ পণ্ডিত নই, কিন্তু আমার মেয়ের ইয়েটাকে আমি তাড়িয়েছিলাম, দূরীভূত করেছিলাম, ঠিক আছে। আর দ্বিতীয় হচ্ছে যে
অনেক তান্ত্রিক আছেন আছেন অনেক তান্ত্রিক আমার থেকে পরামর্শ মানে নিতে আসেন, ঠিক আছে? এসছিলেন, এরকম এসছিলেন যে আমি এই কাজটা কিছুতে করতে পারছি না, এটা কি করে করলে? তা আমি তাকে বললাম যে আপনি কি আমাকে মানে মনোরোগ বিশেষজ্ঞ না ওঝা তান্ত্রিক না গুণিন, কি মনে করেন আপনি আমাকে? আমি এসবের নেই, আমি এসব জানি না। আপনি পঞ্চমুণ্ডির আসনে বসেন, আপনি জানেন, আপনি করুন না, আমাকে কেন রাঁধছেন? একটা মেয়ে সে সুইসাইড অ্যাটেম্প করতে যাচ্ছে বারবার, তার পরিবার তাকে এসে ধরেছে, তান্ত্রিক কিছু করতে পারছে না, এবার আমাকে ওর মধ্যে ফাঁসাতে চাইছে, বুঝতে পেরেছেন? যায় নাকি কেউ এসবের মধ্যে? ফালতু, আমি কি গুণিন নাকি না তান্ত্রিক? আমি একজন স্টোরি টেলার, আমি ঘটনাগুলো বলি। তাই দেখুন, আমি যে ঘটনা বলি না তার মধ্যে একটা মরাল অফ দ্য স্টোরি থাকে। এই মরাল অফ দ্য স্টোরিটা বলি আমি। কখনো না সেন্টিমেন্টের কোনো এই পৃথিবীতে এখন বর্তমান যুগে সেন্টিমেন্টের কোনো জায়গা নেই। সেন্টিমেন্টে নিয়ে আপনি একটা হঠকারী সিদ্ধান্ত নেবেন, আপনি ভুগবেন। আজকালকার যারা জেঠু টেটু, এই যারা ছোটরা আছে তাদের বলি, বাবা মা বকতে পারে, কোনো জায়গায় তুমি অপদস্থ হতে পারো, ভাই এখান দিয়ে ঢোকাও, ওখান দিয়ে বার করে দাও, কারণ কালকে আবার নতুন সূর্য উঠবে, সেই নতুন সূর্যটাকে দেখার চেষ্টা করো। কারুর অফিসে কোনো ঝামেলা হয়েছে, তিনি সেটা বাড়ির মধ্যে টেনে নিয়ে এলেন, নিয়ে এসে একটা কিছু হঠকারী সিদ্ধান্ত নিলেন, ধর্মশাই চাকরি কি ইয়ে আছে নাকি? রাস্তায় যে বাদাম বিক্রি করে খাচ্ছে সেও তো তার বউ ছেলে মেয়ে নিয়ে সংসার চালাচ্ছে। সেন্টিমেন্টের কোনো জায়গা নেই। বড়রা বকতেই পারে, কোনো একটা ব্যাপারে ইয়ে হতে পারে, কী লাভ হলো? মাঝখান থেকে ভাই তুমি চলে গেলে, তুমি তো ছবি হয়ে গেলে, দুদিন বাদে তোমাকে কেউ মনে রাখবে? প্রথম একদিন দুদিন একটু ফুলের মালা দিল, ক্রিয়াকর্ম হলো, দুদিন বাদে বাড়িতে কোনো শুভ কাজ হলে বলবে ওই ছবিটা ওখানে রাখিস না, ছবিটা সরিয়ে দে। তুমি সেই পরিবারের সদস্য হয়ে মানে পাতে রেট হয়ে গেলে লাভটা কি আছে? তাই এইগুলো থেকে আমি সবাইকে বিরত থাকতে বলি। এসব সেন্টিমেন্টে নেবেন না এসব। আমি আমার এই লাইফে আমি জীবনে কোনোদিন চাকরি করি, তা আমি কি কখনো অপদস্থ হইনি? কেউ আমাকে বাজে কথা বলেনি? বলেছে, অনেকে বলেছে। তো কি হয়েছে? আমি তো এখানে তো গ্রুপ করতাম, মানে বিভিন্ন অলৌকিক গ্রুপে আমি অ্যাডমিন ছিলাম। তো আমি বড় বড় গ্রুপে আমি গল্প বলতাম, সবাই আমার গল্প শুনতো, ভালোবাসতো। তো কি হয়েছে? আমি এক কথাতে ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে নিজের গ্রুপ ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে মানে সব অতি পণ্ডিত, তো তা আমি দেখলাম যে এত পণ্ডিতে গাজন নষ্ট হয়ে যাচ্ছে, তা আমি তো আর পণ্ডিত না, আমি সাধারণ একটা পাতি লোক, আমি বেরিয়ে যাই ভাই এখান থেকে, এদের এখানে থাকা যাবে না। মানে এর কথা এ কানে লাগাচ্ছে, ওর কথা ও কানে লাগাচ্ছে। একটা টেলিকনফারেন্স হলো, টেলিকনফারেন্স হওয়ার পরে তারপরে দেখছি একজন আরেকজনের নামে বলতে শুরু করেছে। তো কি হয়েছে? আজকে আমি কোথায়, তারা কোথায়? তো ভাই জীবনটা লড়াই। তোমরা জেঠু কাকু যারা, দাদা যারা আছো, একটা কথা বলি, এসব সেন্টিমেন্টের কোনো জায়গা নেই, এসব সেন্টিমেন্ট ফেন্টিমেন্ট নেবে না, এখান দিয়ে ঢুকবে, ওখান দিয়ে বার করে দেয়, ঠিক আছে? জীবনটা লড়াই, সংগ্রাম, সব কিছু করতে হয়। প্রত্যেকটা মানুষই রোজ সকালবেলা থেকে উঠে স্ট্রাগল করে কোনো না কোনোভাবে। তো সেইভাবে এগোও, সেইভাবে চলো। আমার প্রত্যেকটা গল্পের মধ্যে কিন্তু বা ঘটনার মধ্যে একটা মরাল অফ দ্য স্টোরি থাকে, একটা নীতি কথা, আমি সেটা বোঝাই। যারা আমার থেকে বয়সে আজকে ছোট আছে, যারা সংসার জীবনে প্রবেশ করেছে, টুকটাক গন্ডগোল এগুলো হবে, এগুলোকে খুব ইজি নেবে, এগুলো নিয়ে বেশি মাথামারি করতে যেও না, ঠিক আছে? সবাই মিলেমিশে চলো। আমি পরিশেষে বলি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ কখন কি ঘটনা আসবে জানি না, এরপরে তো আমি নিশ্চয়ই বলবো, বলতে একটু সময় লাগে, আপনারা রাগ করবেন না আমার পরে, কারণ ঘটনা না বুঝে শুনে দুমদাম বলে দেওয়া যায় না, আপনারা জানেন। আর বলাটাও ঠিক না, উচিত না, আগে আমাকে বুঝতে হয়, অনেক কিছু জিজ্ঞাসা করতে হয়। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের কাছেও যদি এরকম চাপা কোনো ঘটনা থাকে, দেখুন আজকে দেবজিতের কাছে তো এটা ছিল, বা রিমার কাছে এটা ছিল, রিমা প্রথম থেকেই বলেছিল যে আমার কাছে 3টে আছে, আমি 3টে আপনাকে বলবো আমি পরপর। তো যাই হোক, ওর দাদুর ঘটনা শুনলে আমি বলবো। তো কেউ চেপে রাখবেন না। আমার সঙ্গে যোগাযোগ করবার ঠিকানা আমার হোয়াটসঅ্যাপ নম্বর, যেটা আমার ডেসক্রিপশন বক্সে আছে, যেখানে লেখা আছে মা ঠাকুমা দাদু বাদশাবতীর, ওই জায়গাটা একটু প্রেস করুন, দেখুন ডেসক্রিপশনটা আপনার সামনে আসবে, ওর নিচে আমার হোয়াটসঅ্যাপ আছে, এসে একটা হাই লিখে দেবেন। যাদের কাছে ঘটনা আছে তারাই আসুন, বাকি এসে তো কোনো এমনি তো লাভ নেই ভিড় করে, তাহলে আমার গল্প খুঁজে পেতে অসুবিধা হয়। তো চলে আসতে পারেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
সাথে থাকুন, অনেক ঘটনা শুনতে পাবেন, অনেক। যদি আমার শরীর ঠিক থাকে, হ্যাঁ, আর আমি যদি সুস্থ থাকি তাহলে অনেক ঘটনা শোনাবো, কিন্তু আমার ঘটনা শোনার জন্য কিন্তু একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, আমি ফালতু জিনিস টেনে এনে এই দুমদাম বলে দিলাম, এইগুলো আমি একদম করি না। আমি একটা মেনটেন করি, কারণ এক দাদা ভাই না দিদি ভাই লিখেছিলেন যে কোয়ান্টিটির থেকে কোয়ালিটিটা ভালো। আমি কোয়ালিটিটা আগে আমি দেখি, তারপরে কোয়ান্টিটি। ওই সেদিনও বলেছিলাম না যে আমি 400 ভিডিও বানিয়ে ফেলতে পারতাম এতদিনে, যদি কোয়ালিটি মেনটেন না করতাম। তাহলে আমি আমি 400 ভিডিও করতাম, তাতে আমার ভিউজ হতো। তো কী লাভ ওসব করে? ওসব করে লাভ নেই। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, অশরীরী চ্যানেলের সঙ্গে থাকুন। আজকের মতো আসছি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সবাইকে নমস্কার।